আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দুই বিধায়ককে বহিষ্কার করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দলে কথা না বলেই পরিষদীয় দলনেতা নির্বাচন সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষের কাছে চিঠি দিয়েছেন এই দুই বিধায়ক এবং সেই বিষয়ে আজকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করল দল। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ইন্টালি কেন্দ্রের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা তারা দলবিরোধী কাজ করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং সেই কারণেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। দুজনকেই বহিষ্কার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। রবিবার যে তৃণমূল কংগ্রেসের বৈঠক ছিল বিধায়কদের নিয়ে, সেই বৈঠকেও গড় হাজির ছিলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। এই দুই বিধায়ক লিখিত অভিযোগ জানিয়েছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে যে পরিষদীয় বৈঠক হয় সেই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেই চিঠি লিখেছিলেন এই দুই বিধায়ক এবং দলের মধ্যে আলোচনা না করেই যেহেতু চিঠি লিখেছেন সেই কারণেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমাদের সঙ্গে নবান্ন থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। নিউজরুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। প্রথমে যাব নবান্নতে, রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, যেটা জানতে চাইবো, এই দুজনের বিরুদ্ধে আমরা দেখলাম আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন তাঁর সাংবাদিক সম্মেলনে। সুনির্দিষ্টভাবে এই দুজন তাদের চিঠিতে ঠিক কি অভিযোগ করেছিলেন? দেখো, যে চিঠিটা আজকে দেখানো হয়েছে এবং যে চিঠিটা বলা হয়েছে, যে অভিযোগ করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যে অভিযোগটা করেছে, সেখানে হচ্ছে যে ৭০ জন বিধায়কের সই করা হয়েছে সেখানে ১৩ জনের সই এমন রয়েছে যেটা বোল্ড লেটারে রয়েছে, অর্থাৎ বড় হাতে সই করা, সিগনেচার করা, এবং এই সিগনেচারগুলো কোনো মতেই তাদের সেই বিধায়কদের কাছ থেকে নেওয়া হয়নি। এটা অন্য কেউ তাদের জায়গায় সেই সইটা করা হয়েছে বলেই এই অভিযোগ করা হয়। এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু স্পিকার রথীন বোস তিনি কিন্তু অভিযোগ দায়ের করেন এবং হাইয়ার স্ট্রিট থানায় অভিযোগ হওয়ার পরে এই তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। সিআইডিকে দেওয়ার পেছনে তার কারণ হচ্ছে এখানে এমন অনেক বিধায়ক রয়েছেন যারা কলকাতার বাইরে থাকেন এবং তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং তাদের সঙ্গে কথা বলা, তাদের সই কালেকশন করা, সেই জন্য এই তদন্তভার দেওয়া হয় সিআইডির কাছে। এবং সিআইডি যখন এই তদন্তভার নেয়, সিআইডি তদন্তভার নিয়ে যেই ১৩ জনের কথা উল্লেখ করা হয় তাদের সঙ্গে কথা বলে এবং তাদের মধ্যে ৩ জনের নাম স্পষ্টভাবে উঠে আসে, যার ভেতরে অরূপ রায়ের নাম রয়েছে এবং এরা স্পষ্টতই বলেন যে সই তারা করেননি এবং সেটা ভিডিওগ্রাফিও করে রাখা হয়। ৩ জন এর ভেতরে যাদের যে ১৩ জনের নাম উঠে এসছে তার ভেতরে ৩ জন তারা কিন্তু স্পষ্টতই বলেছেন সই তারা করেননি। তাহলে এই সই করলো কে? তার মানে এই যে সই দুর্নীতি, এই সই দুর্নীতি নিয়ে এবার তদন্ত শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছেন এই সই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তদন্ত হবে এবং তদন্তের মতনই চলবে। যারা যে এই সই দুর্নীতির পেছনে রয়েছেন, যে এই সই দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেয়ার সেইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। আইনের পথেই চলবে। কারণ এই বিধায়করা যারা দলীয় বিধায়ক রয়েছে তাদের সই যদি জাল করা হয়, সেটা কেন করা হলো, কি পরিপ্রেক্ষিতে করা হলো, কি বিষয় আজকে ডাকাও হয়েছিল সিআইডিতে যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এবং সিআইডির কাছে গেলে পরেই পুরো বিষয়টি অনেকটাই খোলাসা হবে যে কেন এই সই করা হয়েছিল, কি বৃত্তান্ত রয়েছে তার পেছনে। এবং এখানে আরেকটি বিষয় বলা হয় যে এই যে ১৩ জনের মধ্যে একজন শুধু সমর মুখোপাধ্যায়, তাকে পাওয়া যায়নি, তাকে বাদ দিয়ে বাকি সবার সাথেই কথা বলা হয়েছে এবং সবাই কিন্তু তদন্তে সহযোগিতা করবে। এবং মুখ্যমন্ত্রী এখানে স্পষ্ট আজকে বলে দিচ্ছেন যদি কেউ তদন্তে সহযোগিতা না করে পরবর্তীকালে তদন্তের মতন চলবে, এফআইআর এর মতন হবে এবং যারা দোষী তারা শাস্তি পাবেন। এবং তদন্তে যদি সহযোগিতা না করা হয় সেক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়ার তাদের বিরুদ্ধেও কিন্তু সেই একই ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এই সই দুর্নীতি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া মনোভাব নিয়েছেন এবং তিনি স্পষ্টতই সিআইডিকে নির্দেশ দিয়েছেন পুরো বিষয়টির একদম শেষ পর্যন্ত যেতে এবং গ্রাসরুট লেভেল পর্যন্ত যেতে, কোথা থেকে এটা হয়েছে, কেন হয়েছে, এর পেছনে কারা রয়েছে। অঙ্কুর, দীপ্তিমান, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা শোনাবো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এ বিষয়ে ঠিক কি অভিযোগ করেছেন।
দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা অভিযোগ করেন, বলে দিচ্ছি অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They are signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleges that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএ কে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। শুভেন্দু অধিকারী তার সাংবাদিক সম্মেলনে সুনির্দিষ্টভাবে এই অভিযোগ করার পরেই উলুবেড়িয়া পূর্ব এবং এন্টালির দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। কথা বলবো, নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই যে ব্লক লেটারের সাইন, এই বিষয়টার প্রয়োজন হলো কেন? এদের দুজনকে তো বহিষ্কার করা হলো বুঝলাম, কিন্তু এই ব্লক লেটারে সাইন করার প্রয়োজন হলো কেন সে বিষয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে? এবং যে তিনজনের নাম ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই বয়ান দিয়েছেন যে তারা ওই স্বাক্ষর করেননি, সেই তিনজন বিধায়কের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ করবে? দেখো, তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন। যে 13 জনের নাম এসেছে বা যে 13 জনের সঙ্গে সিআইডি কর্তারা কথা বলছেন তাদের বিরুদ্ধেও কিন্তু তৃণমূল কংগ্রেস তদন্ত করছেন। কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাম একজন বলতে তিনি চাননি সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেছেন যে 13 জনের যে সই করা হয়েছে সেগুলো সবকটি এসডি দিয়ে সই করা হয়েছে। কারণ যারা উপস্থিত ছিলেন তাদের সই কিন্তু তারা উপস্থিত থেকে 13 জন করেছেন। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন একজন তাদের সহকারী, তিনি দলের বিধায়ক নয়, তিনি একটি কাগজ নিয়ে সকলের কাছে গেছিলেন যখন বৈঠক চলছিল, তখন কে সই করেছেন কে করেননি তা একমাত্র তারাই বলতে পারবেন। সেই বিষয়ে তারা নির্দিষ্ট কিছু জানেন না। কিন্তু এই যে দুজনকে বহিষ্কার করা হয়েছে এর পিছনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কারণ আছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই দুজন কিন্তু গত কয়েকদিন আগে বিধানসভাতে গেছিলেন এবং বিধানসভাতে যেয়ে তারা কিন্তু একটি চিঠি দিয়েছিলেন রাজ্যের যিনি স্পিকার রয়েছেন রথীন্দ্র বসুর কাছে, এবং সেখানে তিনি বলেছিলেন, তারা বলেছিলেন যে এই যে বিরোধী দলনেতা এবং চিফ হুইপ যেভাবে নিয়োগ করা হয়েছে তা কিন্তু বৈঠকে তাদের সঙ্গে কথাবার্তা না বলে তাদের সই না করিয়েই কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নিয়ে তারা একটা লিখিত অভিযোগ জানিয়েছিলেন। সেই কথাই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্বীকার করেছেন। স্বীকার করার কয়েক মিনিটের মধ্যেই তৃণমূল কংগ্রেসের কাছে আর কোনো রাস্তা ছিল না। তদন্ত চলতেই তাদের বহিষ্কার করা হয়েছে। এই দুজন প্রশ্ন তুলছিলেন যে দলের হুইপ মেনে তাদের যে কাজকর্ম করতে হচ্ছে তা কোনো মতেই তারা মেনে নিতে পারছেন না। এই ঘটনা কিন্তু বেশ কয়েকদিন পুরনো। কারণ বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে যখন জটিলতা চলছিল সেই সময় কিন্তু এই উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে গেছিলেন। সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছিল। তা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন এটি কাকতালীয়ভাবে ঘটেছে, কিন্তু দেখা গেল গত কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি একেবারে পরিষ্কার হয়ে গেল। তারপরে গত 2-3 দিন আগে আমরা যে খবর দেখিয়েছিলাম যে বিধানসভাতে বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেস যাকে নিয়োগ করেছে শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষ, যখন তারা
একটি পাশের ঘরে বসেছিলেন, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না করে তারা যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেননি। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা চলে গেছিলেন বিধানসভার স্পিকারের ঘরে। সেই সময় বিধানসভার স্পিকারের ঘরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রথীন্দ্র বসু এবং তাপস রায় উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। তারপরেও কিন্তু তারা সংবাদ মাধ্যমের সামনে যে প্রতিক্রিয়া দিয়েছেন যে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সেই সৌজন্য যে এই চিঠি দিয়ে সাক্ষাৎকার তা কিন্তু তারা সেদিন বলেননি। এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়ালো 78, কারণ দুজন বিধায়ককে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে। এছাড়াও আরও যে বিধায়কের বিরুদ্ধে তদন্ত চলছে তার বিষয়ে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে কিছুক্ষণ মধ্যেই তিনি বক্তব্য রাখবেন। সেখান থেকে এদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয় তার দিকে যেমন রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে, তাহলে কি এখানেও সেই মহারাষ্ট্রের ছবি আবার নতুন করে আসতে চলেছে? কারণ যেভাবে দল ভাঙছে, যেভাবে পরিষদীয় দলের মিটিংয়ে বিধায়কের সংখ্যা রোজ রোজ কমছে, তাতে কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব অত্যন্ত চিন্তিত। তাই গতকাল বৈঠককে বাতিল করে দেওয়া হয়েছে। 20-22 জন বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন, প্রায় 60 জন বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন না। কেন তারা উপস্থিত ছিলেন না তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, কিন্তু কুণাল ঘোষ কালকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে শনিবার আক্রমণ হয়েছে সেই জন্য জেলায় জেলায় প্রতিবাদ করছেন বিধায়করা, সেই জন্য তারা উপস্থিত হতে পারেননি। এবং আগামীকাল এই আবহে রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নামছেন। আগামীকাল তিনি ধর্মতলা রানী রাসমণি এভিনিউতে তিনি বিক্ষোভ কর্মসূচি করবেন। তার মধ্যে এই বিরোধী দলনেতার পদ কেন দেওয়া হচ্ছে না সেই দাবিও যেমন থাকবে, তেমনি কিন্তু বিভিন্ন দাবি তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরো একবার চলে যাব, নবান্নে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এখনো পর্যন্ত এই যে তদন্ত করছে সিআইডি, সেই তদন্তের প্রেক্ষিতে সর্বশেষ আপডেট কি আছে? যে তদন্তের প্রেক্ষিতে ওই সই এবং তার পাশাপাশি যে সই কারা কারা করেছেন, এবং তার পাশাপাশি এই এক্ষেত্রে যদি যেমন 3 জন জানিয়ে দিয়েছেন যে তারা সই করেননি, অর্থাৎ এটা স্পষ্ট যে তাদের হয়ে কেউ না কেউ সেখানে সই করেছিল। এবার যদি সেক্ষেত্রে বিধানসভার আইন কি বলে, বিধানসভায় এক্ষেত্রে কার বিরুদ্ধে পদক্ষেপ করবে, কিভাবে সেই পদক্ষেপ হবে, কি পদক্ষেপ হবে, আইনটা কি বলছে? দেখো, এইখানে সবথেকে বড় বিষয় আজকে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে আইন কিন্তু আইনের পথেই চলবে। এবং তিনি আজকে একটা জায়গায় স্পষ্ট বলেছেন, সিআইডিকে বলেছি যা যা অ্যাকশন নেওয়ার নেই, কেউ অসুস্থ থাকলে আমি কোনো ইন্টারফেয়ার করব না, প্রতিহিংসা আমি নিতে চাই না। পার্টিটা উঠে গেছে, 80-র মধ্যে 17 রিলে করেছেন। এর থেকে স্পষ্ট যে আইনের পথে চলবে। তার মানে আইন যা রয়েছে সেখানে প্রথমে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ রুজু করা হয়েছে। দেখো, তদন্ত করতে বলা হয়েছে। স্পেসিফিক্যালি যেই 13 জনের নামে কিন্তু অভিযোগ, সেই 13 জনকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একজন সমর মুখোপাধ্যায়, মালদার সমর মুখোপাধ্যায়কে বাদ দিয়ে। বাকি 12 জনকেই কথা বলা হয়েছে, 12 জনের সঙ্গেই তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, তাদের সই মেলানো হয়েছে। কেন বড় অক্ষরে তাদের সই করা হয়েছে সেই বিষয়গুলো জিজ্ঞাসা করা হয়েছে। তারা স্পেসিফিক্যালি কি সই করেন সেই সইটাও কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে সই করিয়ে তাদের এখানকার যে সই রয়েছে সেই সইয়ের সঙ্গে মেলানো হয়েছে। সেদিনকে তারা সই করেছিলেন কি করেননি সেটা বলা হয়েছে। এরকমভাবে যখন কথা বলা হয় 12 জন, কিন্তু ইতিমধ্যেই তার ভেতরে 3 জন কিন্তু স্পষ্টতই তাদের কাছে বলেছেন, সিআইডির কাছে, যে তারা এই সই করেননি। ভিডিওগ্রাফিও রয়েছে, তারা এই সই করেননি। দেখো, এখন বিষয়টা হচ্ছে যে এই 70 জনের সাইন করা কাগজ যে জমা দিয়েছিল, অর্থাৎ যার মাধ্যমে এই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছ থেকে যেই চিঠি এসছে বলে মুখ্যমন্ত্রী বলেছেন এবং স্পিকারের কাছে যে জমা পড়েছে, তাকে ডাকা হবে, তার সঙ্গে কথা বলা হবে। এই যে কাগজ, যে মিনিটসগুলো পাঠানো হয়েছিল, হ্যাঁ, সেখানে যা যা দাবি ছিল সেইগুলোকে যে তার কাছে পাঠানো হবে এবং তাদের কাছে পাঠানোর পর তারা এই বিষয়গুলোকে তার সঙ্গে কথা বলবেন। কথা বলার পর তার পরবর্তীকালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তার কারণ হচ্ছে হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু করা হয়েছে, সবার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করার পর এই যে সই জাল করা হয়েছে, হ্যাঁ, সেই সই জাল কোন ধারায় পড়বে, কি পড়বে না পড়বে, কিভাবে তদন্ত এগোবে, পুরোটা করে তারপর কিন্তু একটা এফআইআর লজ করা হবে এবং তারপর কিন্তু পুরো পদক্ষেপটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কারা কারা দোষী রয়েছেন, কাদের কাদের সই জাল করা হয়েছে, তারা তদন্তে সহযোগিতা করছেন কি করছেন না। আজকে মুখ্যমন্ত্রী কিন্তু একটা স্পষ্ট কথা বলে দিয়েছেন যে যারা তদন্তে সহযোগিতা করবেন না
তাদের দায়িত্ব তাদের, কারণ কি তদন্তের মতন চলবে। যারা সহযোগিতা করবেন না তারা পরবর্তীকালে তাদের সঙ্গেও কি ব্যবস্থা নেওয়া হবে সেটা আইন যা বলবে সেইভাবেই নেওয়া হবে। যারা তদন্তে সহযোগিতা করছেন তাদের বিষয়টা আলাদা। এবং এই যে তদন্তে সহযোগিতা করা, কারা সই করেননি, কিভাবে সইটা হয়েছিল, যে এই যে 13 জনের সই, সেই 13 জনের সইটা বোল্ড লেটারে কেন লেখা হয়েছিল, কেন তাদের সই হয়নি, এটা যে পাঠিয়েছে চিঠি, যে সই করিয়েছে, যেটা দেবজ্যোতিদা একটু আগে বলছিলেন যে সবার কাছে গিয়ে গিয়ে সই কালেক্ট করা হয়েছে। সুতরাং এই সই কালেক্ট করার সময় কি কোনো রকমভাবে কেউ সই অন্যভাবে করেছে কিনা, এইগুলো সব কিন্তু এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার। এই তদন্তের মতন চলবে, তদন্ততে কোনো রকমভাবেই কোনো ইন্টারফেয়ার করা হবে না। এবং তদন্ত কমপ্লিট হলে পরে যারা মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট বলেছেন, যারা এর সঙ্গে দোষী রয়েছেন প্রত্যেককে শাস্তি দিতে হবে, এবং কড়া হাতেই এই পুরো সই জালিয়াতিটাকে কিন্তু তিনি দেখছেন বলেই জানিয়েছেন। একেবারেই আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই দুজনকে যে বহিষ্কার করে দেওয়া হলো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, সেক্ষেত্রে তারা আগামী দিনে বিধানসভার অধিবেশনে সরকার পক্ষের দিকে বসেন নাকি বিরোধী আসনেই বসেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ এই তদন্ত এই মুহূর্তে চলছে, বিষয়টি সম্পূর্ণভাবে তদন্তাধীন যখন, তখন শেষ পর্যন্ত কি রেজাল্ট বেরোয় তার দিকেও তাকিয়ে থাকতে হবে। কারণ এই তদন্তে যে তথ্য উঠে আসবে তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ, এবং আইন অনুযায়ী সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের মর্যাদা তৃণমূল কংগ্রেস পাবে কিনা সেই প্রশ্নটি উঠবে। কারণ সামনেই 18 তারিখ থেকে জুন মাসে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নতুন সরকার, এবং সেই বাজেট অধিবেশনে বিরোধী আসনে তৃণমূল কংগ্রেস হয়তো বসবে, কিন্তু সেখানে কোন পক্ষ বসে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দুজনকে তো বহিষ্কার করা হলো, একদিকে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক, অন্যদিকে এন্টালির বিধায়ক। এই দুজনকে বহিষ্কার করার পর এদের বিরুদ্ধে ঠিকই কি মানে আইনি পদক্ষেপ হবে? কারণ দলবিরোধী পদক্ষেপ কাজ করেছেন তারা, এটাই তাদের বিরুদ্ধে অভিযোগ। যদি তাদের বহিষ্কার করা হয় তাহলে আগামী দিনে 18 জুন নাগাদ বাজেট অধিবেশন শুরু হতে চলেছে, তারা বিরোধী আসনে বসবে না সরকার পক্ষের দিকে বসবে, কি জানা যাচ্ছে? বিধানসভার রুল কি বলে? দেখো, বিধানসভার যে রুল বুক রয়েছে সেখান থেকেই কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেছিলেন যে দলের সর্বোচ্চ নেতৃত্ব চিঠি দিলেই বিরোধী দলের যে শিরোপা সেটা পাওয়া যায়। কিন্তু এ রাজ্যের যে নতুন তিনি বিধানসভার স্পিকার হয়েছেন রথীন্দ্র বসু এবং বিধানসভার সেক্রেটারি সোমেন্দু দাস, তারা জানিয়ে দিয়েছেন পরিষদীয় দলের বৈঠকের সিদ্ধান্ত এবং তাদের সই সম্বলিত চিঠি জমা দিতে হবে। তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তড়িঘড়ি সিগনেচার করা একটি চিঠি জমা দেওয়া হয়। সেখানে লাস্ট যে 13টি সিগনেচার করা হয়েছিল তার মধ্যে বেশিরভাগ কিন্তু এসডি দিয়ে সই করা হয়েছিল, এবং তার মধ্যে কয়েকটি আবার ব্লক লেটারে সই করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসকে কেন এই পন্থা অবলম্বন করতে হলো? কারণ এই 13 জন বিধায়কের সই যদি জমা নাও দিতেন তাও কিন্তু তারা বিরোধী দলের ভূমিকাও তারা পালন করতে পারতেন, বিরোধী দলনেতাও হতো এবং তারা সরকারি ঘরও পেতেন। কিন্তু বারবার কেন জটিলতা তৈরি হচ্ছে, কেন তৃণমূল কংগ্রেসকে তাদের বিরোধী দল হওয়া সত্ত্বেও তাদের ঘর দেওয়া হচ্ছে না, তা কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার চিঠিতেই লুকিয়ে রয়েছে। কারণ এই দুজনের চিঠির ভিত্তিতেই কিন্তু সিআইডি আবার নতুন করে তদন্ত করতে শুরু করেন, এবং তারাই কিন্তু এই 13 জনের নাম দিয়েছেন বলে একটা সূত্র থেকে জানা যাচ্ছে। কারণ এই ঘটনার প্রেক্ষিত ভাবতে গেলে বেশ কয়েকটা দিন পিছিয়ে যেতে হবে। কারণ এই ঘটনা শুরু হয়েছিল যেদিন শুভেন্দু অধিকারী দিল্লিতে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেদিন কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়েছিল, সেখানে এক পোস্ত কথাবার্তা হয়েছিল। সেখানে কি এ বিষয়ে কোনো কথাবার্তা হয়েছিল? যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেদিনও স্বীকার করেননি। যেদিন তারা দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তাদের সই নয়, এবং যেভাবে দল পরিচালনা হচ্ছে, যেভাবে চিফ হুইপ এবং বিরোধী দলনেতা, আমি জানতে চাইছি এটা না, আমি বলছি বিধানসভার রুল বুকে কি বলছে। বিরোধী রাজনৈতিক দলের 2 বিধায়ককে বহিষ্কার করা হলে তাদের আসন সেক্ষেত্রে কোথায় হবে, আমি সেটা জানতে চাইছি। দেখো, মূলত বিরোধী দলে যেহেতু এদের দুজনকে বহিষ্কার করা হয়েছে, তাই সরকার পক্ষের সঙ্গে তারা বসতে পারবেন না এবং বিরোধী পক্ষের সঙ্গেও তারা বসতে পারবেন না। তারা কিন্তু বিরোধী দলের যে সিট রয়েছে বা বিরোধী দলের জন্য বরাদ্দ যে আসন রয়েছে তার পাশের কোনো সিট তাদের দেওয়া হবে। অর্থাৎ যেখানে নওশাদ সিদ্দিকীরা থাকেন
বা যেখানে কংগ্রেসের বিধায়করা থাকবেন বা যেখানে সিপিএম এর বিধায়ক থাকবেন তার পাশেই কিন্তু তাদের আসন দেয়া হতে পারে, কারণ এই রকমই কিন্তু বিধানসভার যে রীতিনীতি সেই অনুযায়ী এগুলোকে করা হয়। যেহেতু শাসক দল তাদের দুজনকে বহিষ্কার করা হয়েছে, তাই তারা বিরোধী দলের বেঞ্চে তারা কোনো মতেই বসতে পারবেন না। যদিও সরকার পক্ষের বিধায়কদের পাশাপাশি এ রাজ্যে যেসব বিধায়করা নির্বাচিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রথমে নির্বাচিত হয়েছিল 80 জন, এছাড়াও আইএসএফ এর পক্ষ থেকে 1 জন, এছাড়াও রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে 2 জন, সিপিএম এর পক্ষ থেকে 1 জন, হুমায়ুন কবিরের 2 জন থেকে তিনি একটি পদ থেকে পদত্যাগ করেছেন আসন থেকে। সেই জায়গাতে এই যে বিরোধী আসনগুলো, সেই আসনগুলো কিন্তু বরাবরই সরকার বিরোধী যে আসনগুলো রয়েছে সেখানে বসতে হয়, এবং কিন্তু এক্ষেত্রে নতুন একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন বিধানসভার স্পিকার। তাই বিরোধী দলের যে বেঞ্চ রয়েছে তার পাশে যেখানে আইএসএফ থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের নেতারা বসবেন, বিধায়করা বসবেন, সেখানেই তাদের বসার আসন ঠিক করা হতে পারে। তবে বিধানসভার ভেতরে সমস্ত সিদ্ধান্ত নেন বিধানসভার স্পিকার। তিনি বিধানসভার অভ্যন্তরে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা তার রয়েছে। তবে তিনি এই বিষয়ে এখনো কোনো স্বীকার করে নিলেন যে তারা স্বাক্ষর করেননি। তৃণমূলের অভ্যন্তরের সূত্রে কি জানতে পারছো? তৃণমূলের অন্দরের খবর কি? তাদের বিরুদ্ধে কি দল পদক্ষেপ করবে? যে 13 জনের কথা উঠে আসছে, সেই 13 জনের বিরুদ্ধেই কিন্তু তৃণমূল কংগ্রেস একটা আভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। কথা বলছি না দেবজ্যোতি, আমি 3 জনের কথা বলছি। সে প্রশ্নে আসছি যে 3 জনের বিরুদ্ধেও কিন্তু অর্থাৎ 5 জনের বিরুদ্ধে তদন্ত চলছিল। 2 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে। তাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক রয়েছেন। কিন্তু আর যে 3 জন রয়েছে সেই 3 জনের ব্যাপারে যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তারা সিদ্ধান্ত নেবেন, এবং সেই সিদ্ধান্ত আজকে বিকেলের মধ্যেই হয়তো তারা নিতে পারেন। তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে সমাজ মাধ্যমে একটি বক্তব্য রাখবেন, সেখানেই হয়তো তিনি পরিষ্কার করে দিতে পারেন যে 3 জন এখন পর্যন্ত যে সিআইডির কাছে বলেছেন তাদের সই নয়। যদিও এই কথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়নি বা সিআইডির পক্ষ থেকেও বলা হয়নি, এগুলো বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীর বক্তব্যের উপর তৃণমূল দল ডাকছে, দল ডেকে এদের সঙ্গে কথা বলবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকালের বৈঠকের পর যেসব বিধায়করা আসেননি তাদের সঙ্গে কথা বলেছেন। এই 3 জনের সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কথা বলেছে বলে কোনো খবর নেই, কারণ কিছুক্ষণ আগে অরূপ রায় বলেছেন দলের পক্ষ থেকে তাদের কাছে আর এ নিয়ে কোনো বক্তব্য তাদের জানতে চাওয়া হয়নি। অর্থাৎ আগামী কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে হবে এই 3 জনের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। তবে যেটুকু মনে করা হচ্ছে এই 2 জনকে যেহেতু বহিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ এই 2 জনের বহিষ্কার করার কারণ হচ্ছে এই 2 জন চিঠি দিয়েছিলেন, বাকি 3 জন কিন্তু বিধানসভার স্পিকারের কাছে কোনো চিঠি দেননি, সেই জন্য তাদের হয়তো রেয়াত করা হতে পারে। তবে আইনগতভাবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিভাবে কি নেবে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কারণ যাদের সই জাল হয়েছে তারা নিজেরা সই জাল করেননি, অর্থাৎ তারা নিজেরা কোনো দোষ করেননি, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না। এবং সেই জায়গাতে আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি হবে জানার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এবং দেবজ্যোতি ঘোষ।